ঈদ যাত্রায় পথে পথে ঘরমুখো মানুষের স্রোত, যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। কাউন্টার বসিয়ে বিক্রি হচ্ছে প্রাইভেট কারের টিকিট। কেমনে ঈদ করবো ঢাকা শহরে একা একা? কখন বাড়ি যাবো বলতে পারবো। 4 জায়গা চেঞ্জ করে এখানে আসছি। ট্রেন বন্ধ, লঞ্চ বন্ধ, কিন্তু বাকি পরিবহন কিন্তু চলতেছে। তো বাস তো চলে না, এখন যদি প্রাইভেট কারে যেতে পারি। 600 টাকা ভাড়া, 2200 টাকা চাইছে, কেউ 3000 চাইছে। রাতেও ঘাটগুলোতে যাত্রী চাপ, ফেরি আসলেই ঝাঁপিয়ে পড়ছেন সবাই। সারা বছর ঢাকায় আছি, এখন বাড়িতে যাব, কি একটা হয়রানি, কোনো গাড়ি নাই। গত বছরের মতন করে দিত 2 সিটে একজন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, বিদেশ যাওয়া নিয়ে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিএনপির। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, মত দুদক আইনজীবীর। চীনের উপহার 5 লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে বুধবার। বাণিজ্যিকভাবে দিতে প্রস্তুত হলেও অনুমোদন নিয়ে জটিলতা, জানালেন চীনা রাষ্ট্রদূত। করোনায় একদিনে আরও 38 জনের মৃত্যু। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে পাকিস্তান আফগানিস্তান ঘুরে এসেছেন হেফাজতের কয়েকজন নেতা। বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ, সতর্ক থাকার পরামর্শ। সড়ক, ফেরিঘাট সব জায়গায় এখন ঘরমুখো মানুষের স্রোত। সব নজরদারি উপেক্ষা করে যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পারে। রাজধানী থেকে বের হবার প্রতিটি পয়েন্টেই একই চিত্র। চেকপোস্ট বসিয়ে এবং ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না ঈদযাত্রা। ফেরি আসলেই ওঠার জন্য ঝাঁপিয়ে পড়ছেন সবাই। দিন গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা শেষে রাত। দিনের আলো ফুরানোর সঙ্গে সঙ্গে মাওয়াঘাটে যেন ঢল নেমেছে বাড়ি ফেরা মানুষের। একদিকে ফোনা তুলে আছে করোনা, তবে তা পাত্তা দেবার সময় কই। হাতে আছে মাত্র 2 দিন, যে করেই হোক বাড়ি যাওয়া চাই। জীবনের ঝুঁকি নিয়ে নারী, শিশু কিংবা বয়স্কদের হুড়োহুড়ি স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য। সারা বছর ঢাকায় আছি, এখন বাড়িতে যাব, কি একটা হয়রানি, কোনো গাড়ি নাই। গত বছরের মতন করে দিত 2 সিটে একজন। সেইভাবে আমাদের এত টাকা ভাড়াও যাইতো না, আমাদের এই পেরেশানিতে পড়তেও হইতো না। ঘাটে ফেরি ভিড়তেই ঝাঁপিয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বিআইডব্লিউটিসির সিদ্ধান্ত মতে মাওয়া রুট থেকে জরুরি প্রয়োজনে দিনে 4টি ফেরি চলাচল করলেও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার পরিবহনের আগেই উঠে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকেই করোনা সংক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে গাদাগাদি করে ফেরিতে চলছে পারাপার। মাস্ক কিংবা সামাজিক দূরত্বের কোনো বালাইও নেই। পথে পথে রয়েছে নজরদারি। রোববার থেকে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবিও। চেকপোস্ট বসিয়ে ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না ঈদযাত্রা। ঈদের জন্য যাচ্ছি, দেশের বাড়িতে তো সবাই ঈদ করতে মন চায়। এই কারণে প্রতিটা মা বাবাই চেয়ে থাকে যে সন্তান দূরে আছে, হয়তো বা বছরে একটা দিন বাড়িতে আসবো, একত্রে থাকবো। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মানবিক বিবেচনায় জরুরি সেবার ফেরিতে যাত্রীদের পারাপার করা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। সাধারণ গাড়ি আছে এবং যাত্রী যদি আসে সেই যাত্রীগুলো আমরা পারাপার করতেছি। আমরা তাদেরকে বিরত করতে গেলে সেখানে একটা লাইফ রিস্ক থেকে যায়, সেই কারণে আমরা তাদেরকে বিরত করতে পারিনি। কিছু লোক ফেরিতে পার হয়ে চলে গিয়েছে। এদিকে যাত্রী চাপে ক্রমেই ঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা অ্যাম্বুলেন্স সহ নানা জরুরি পরিবহনের সারি। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মহাসড়কে ঈদযাত্রার খবর জানাতে আমিনবাজারে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা এবং ঘাটের পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আছেন রিপোর্টার সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সেলিয়ার কাছে। সেলিয়া, এখন পর্যন্ত আজ সারাদিন যে মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের যে ভিড়, সেই যেই চাপ, কঠোর বিধিনিষেধের কথা উল্লেখ করা হলেও কোনোভাবেই আসলে মানা হয়নি। সারা দিনের যে বিষয়টি সেটি যদি আপনাদেরকে জানাতে চাই, এই আমিনবাজার থেকে আমরা রওনা দিয়ে চন্দ্রা পর্যন্ত গিয়েছিলাম। প্রতিটা রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে আসলে ঈদে ঘরমুখো মানুষের ভিড়। এবং আপনি জানেন যে বিকেল নাগাদ আমরা যখন এই আমিনবাজারে ছিলাম, এখান থেকে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু গাড়ি, বিশেষ করে যে আসলে যেভাবে পেরেছেন
5টার পর মোটামুটি বলা যেতে পারে যে অফিসের যে সময়টুকু সে নির্ধারিত সময়ের পর ইফতারের পর এই যে ভিড় এই যে চাপ সেটি রাস্তায় আরও বেশি বেড়েছে। যে কোনো ধরনের বিধিনিষেধ হোক অথবা যে কোনো চেকপোস্ট হোক, যে কোনোভাবেই সেটি উপেক্ষা করে হোক অথবা হেঁটে হোক, ভোগান্তি স্বীকার করে হোক, ঈদে ঘরমুখ মানুষরা ঘর পর্যন্ত যাবেন এটি চিন্তা করেই তারা আসলে রাস্তায় নেমেছেন এবং শেষ পর্যন্ত তারা সেখানে পৌঁছাবেন। এবং আপনি জানেন যে আমরা কিছুক্ষণ আগে 9টা বাজে যখন জানাচ্ছিলাম তখন আমরা চন্দ্রার কাছাকাছি যে জায়গাগুলোতে ছিলাম সেখানে আসলে যারা শিল্প বা কলকারখানায় আসলে কাজ করেন তারা কিন্তু বলেছেন যে ওখানে ওই জায়গাগুলোতে আসলে তাদের কাছ থেকে কয়েক দফা কয়েক গুণ বেশি ভাড়া নিয়ে আসলে যাত্রী পারাপার করা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, যেটি আসলে নিরাপদ নয়। তারপরও তারা আসলে এভাবেই বাড়ি ফিরে যাচ্ছেন শুধুমাত্র স্বজনদের সাথে ঈদ করার জন্য। এই ছিল এখন পর্যন্ত আজ যে সারাদিন মহাসড়কে যে যাত্রীদের চাপ ছিল, ঘরমুখ মানুষের চাপ ছিল, তার সর্বশেষ ফেরিঘাট বিশেষ করে নৌপথে যারা আসলে ঈদে ঘরের দিকে রওনা দিয়েছেন, ঘরমুখ মানুষের নৌপথের যাতায়াতের কথা জানাচ্ছেন আমাদের সহকর্মী সানবীর রূপল। সেলিয়া, এই মুহূর্তে রাত 11টা পার হয়ে গেছে, কিন্তু ঈদে ঘরে ফেরা মানুষের ঢল কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শিমুলিয়া ঘাটে। একদম ঠাসাঠাসি গাদাগাদি একটি অবস্থা সেটি কিন্তু লক্ষ্য করছি। বিকেল থেকে কিন্তু আস্তে আস্তে জনস্রোত বাড়তেই থাকে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে 4 নম্বর ফেরিঘাটে 3টি ফেরি এসেছে, কিন্তু তারপরও এই চাপ সামাল দেওয়া যাচ্ছে না। একটু আগে একটি ফেরি চলে গেছে, তারপরও একাধিক ফেরি এসেছে। সবগুলো ফেরিতেই কিন্তু ঠাঠাঠাসি মানুষ এবং এই মানুষগুলো সবাই ঈদে বাড়ি ফেরার জন্যই যাচ্ছেন। তো একটু আগে যে চিত্র দেখেছি সেটি হচ্ছে অনেকগুলো অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, সেগুলো কিন্তু লাইন ধরে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা। যেখানে অসুস্থ রোগী যেমন আছেন তেমনি লাশও কিন্তু পরিবাহী অ্যাম্বুলেন্স আছে। সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে এখান থেকে পারাপারের জন্য। শেষ পর্যন্ত এই ফেরিতে নিয়ন্ত্রণের জন্য পুলিশ চেষ্টা করছে যাতে অন্তত যে পরিবহনগুলো নিয়ে এসেছে সেই পরিবহনগুলো উঠে যাওয়ার পরে তারপরে এখান থেকে সেই যানবাহনগুলো ছেড়ে দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে তারা চেষ্টা করছে সামাল দেওয়ার, তবুও কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না। এবং ঘন্টার পর যত গড়াচ্ছে, রাত যত গভীর হচ্ছে, ততই কিন্তু এই সমস্যা প্রকট হচ্ছে এবং তারা তারপরে ওই পারে গিয়ে কীভাবে যাবেন সেটি কিন্তু এখনও পর্যন্ত যাচ্ছে না। তবুও বাড়ি ফেরার এই তারা কোনোভাবেই উপেক্ষা করছে না, করোনার কোনোভাবেই কোনো প্রকোপ সেটিও কিন্তু উপেক্ষা করছে না। তো সব কিছু মিলিয়ে এমন একটি অবস্থার মধ্য থেকেই কিন্তু করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষজন ছুটছে বাড়ির পানে, তারা ঈদ করতে যাচ্ছেন এবং এই পরিস্থিতি আগামীকালকে কি হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তো এখনো পর্যন্ত স্বস্তির বিষয় হচ্ছে একের পর এক ফেরি আসছে এবং মানুষজনও পারাপার হচ্ছেন। এই ছিল শিমুলিয়া ফেরিঘাট থেকে এখন পর্যন্ত সবশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়া। ঘাটের পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সানবীর রূপল এবং সেলিয়া সুলতানা যুক্ত ছিলেন আমিনবাজার থেকে মহাসড়কের পরিস্থিতি জানাতে। দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও 38 জন, শনাক্ত হয়েছেন 1514 জন। এদিকে দুদিন পরেই দেশে আসছে চীনের উপহার সিনোফার্মের 5 লাখ ডোজ করোনা টিকা। দুপুরে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ টকে অংশ নিয়ে দেশটির রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশের সিদ্ধান্তহীনতার কারণেই টিকা পেতে দেরি হচ্ছে। করোনা ইস্যুতে শুরু থেকেই ঢাকার পাশে বেইজিং। প্রথম ঢেউ মোকাবেলায় চিকিৎসা সামগ্রীর পাশাপাশি ভ্যাকসিন ট্রায়ালের প্রস্তাবও দিয়েছিল চীন। সেই প্রস্তাবে সাড়া না দিলেও পরিস্থিতি বিবেচনায় এখন চীন থেকে টিকা নেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। উপহার হিসেবে 12ই মে 5 লাখ ডোজ টিকা আসছে, তবে সরকারি পর্যায়ে টিকা পেতে দেরি হবে। G2G কিংবা বাণিজ্যিকভাবে বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত চীন, কিন্তু এখন পর্যন্ত জরুরি ভিত্তিতে শুধুমাত্র সিনোফার্মার টিকা পেতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ। শিগগিরই তাই সিনোভ্যাকের টিকা পাওয়ার আশা নেই। রোহিঙ্গা ইস্যুতে চীন মধ্যস্থতা করলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় হতাশার কথা শোনান রাষ্ট্রদূত। মিয়ানমারে আমরা যোগাযোগ হারিয়ে ফেলেছি। বর্তমানে দেশটিতে পরিস্থিতি উন্নয়নের কোনো লক্ষণ নেই। আমাদের ধৈর্য ধরা ছাড়া কোনো বিকল্প নেই। প্রত্যাবাসনে দ্রুত ত্রিপক্ষীয়
বৈঠক সম্ভব হবে না। এছাড়া যুক্তরাষ্ট্র প্রস্তাবিত জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। আমরা সবসময় মনে করি কোয়াড একটি চীন বিরোধী জোট। এ ধরনের ছোট জোটে যে কোনো ধরনের যোগদানে বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে না। তবে চীনের জোট BRI থেকে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য আলাদা কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি বলে জানান রাষ্ট্রদূত। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। নরসিংদীর হাসপাতাল থেকে চুরি যাওয়া ছেলে নবজাতক একদিন পর উদ্ধার। 2000 টাকায় বিক্রি করা হয় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে। কোনো চক্র জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও তার আইনজীবীরা। তবে দুদকের আইনজীবী বলছেন, আইনের বাইরে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই। এদিকে তার শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন রোববার খারিজ করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ আইনে ও নজিরও নেই, এমন পর্যবেক্ষণ দিয়েই আবেদনটি খারিজ করা হয়। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপি। একটি গণমাধ্যমের খবর বলছে, খারিজ হলেও এখনও বিএনপি নেত্রীর পরিবারের আবেদন ইতিবাচকভাবেই দেখছে সরকারের উচ্চ পর্যায়। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, এ নিয়ে আর আদালতে যাওয়ার প্রশ্নই ওঠে না। দণ্ড মওকুফে ক্ষমা চাওয়া হবে না রাষ্ট্রপতির কাছেও। তাই সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। অমানবিক আচরণ করা হয়েছে এবং এই দায়িত্ব সরকার কেন নিতে গেলে সেটাও একটা রহস্যজনক ব্যাপার। সরকার তার এই সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসা করার সুযোগ দেবে। তারপরে অনুরোধ জানাচ্ছি, যেহেতু তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ক্রমাগত, তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হোক। দুদক আইনজীবী বলছেন, আইনের বাইরে গিয়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার বর্তমান লিগ্যাল স্ট্যাটাস অ্যাজ এ কনভিক্টেড পারসন, কাজে কনভিক্টেডের ক্ষেত্রে 401-এর তো কোথাও 74-র মধ্যে আসছে না। ও সরকারের ক্ষমতা আছে। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তিনি। মাঝে মাঝে প্রয়োজনে 1 লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে। নিয়ন্ত্রণে রয়েছে ডায়াবেটিক। এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীর হাসপাতাল থেকে চুরি যাওয়া ছেলে নবজাতকটিকে একদিন পর উদ্ধার করেছে পুলিশ। 2000 টাকায় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে বিক্রি করা হয়েছিল শিশুটিকে। এর সঙ্গে কোনো চক্রের যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একদিন নিখোঁজ থাকার পর 2 দিন বয়সী নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। রোববার সকালে নরসিংদী সদর হাসপাতালে নানির কাছ থেকে চুরি হয় শিশুটি। আপনারা দেখছেন অবস্থা, জীবনের লাগি না করে দাগ দিল। খবর পেয়ে অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে, এক অটোরিকশা চালক ব্রাহ্মণদী এলাকায় নবজাতক সহ এক নারীকে নিয়ে যায়। চালককে নিয়ে অভিযানের পর শনাক্ত হয় শিশুটির অবস্থান। তাড়াহুড়া কইরা নাই মা, তবে গেছে গা। পরে আমি আবার রাত্রে নরসিংদী অভিযোগে দেখলাম যে বাচ্চাটা কান্তাছে, হিন্দু মহিলা নিচ্ছে বাচ্চাটা। এই আমার টার্গেট হইলো, আমি নরসিংদী মডেল যা তারপর বললাম নাতি পাইলাম, আমার মাইয়া সুখী হলো। অভিযুক্ত নারী স্থানীয় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে মাত্র 2000 টাকায় বিক্রি করে দেয় শিশুটিকে। উনি 2 কন্যা সন্তানের জননী এবং উনি প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা। তার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তানটিও কন্যা সন্তান। একটি ছেলে সন্তানের আকুতি রয়েছে তার মধ্যে। রাত 12টার দিকে তৎপরবর্তী সময়ে আমরা এই ছেলেটিকে তার কাছ থেকে উদ্ধার করে তার বাবা মার কাছে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, যার কাছ থেকে শিশুটি পাওয়া গেছে তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। আটক করা যায়নি মূল অভিযুক্তকেও। এতে কোনো চক্রের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সময় সংবাদ, নরসিংদী। রাত 11টার সময় আরো থাকছে। জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা। ক্রেতা সামলাতে শপিং মলে রাত পর্যন্ত ব্যস্ততা। দাম বেশি, তবে পছন্দের পণ্যে বৈচিত্র্য না থাকার অভিযোগ। সঠিক তথ্য উপাত্ত পেলে তিস্তা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন। তবে এখনও বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এদিকে চীনের এই আগ্রহকে স্বাগত জানিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন তিস্তা পাড়ের মানুষ। এহসান জুয়েলের রিপোর্ট।
হবে হবে করেও গত 1 দশক ধরে ঝুলে আছে ভারতের সাথে তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় এই চুক্তির বিরোধিতা করে আসা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দীর্ঘদিনের অমীমাংসিত এই ইস্যু নিয়ে শঙ্কা রয়ে গেছে। তিস্তার দুঃখ যেন কাটছেই না। প্রাক বর্ষায় বাড়ছে নদীর জল, আবার শুকনো মৌসুমে নদীতে পানি না থাকার ভোগান্তি যেন এই অঞ্চলের নিয়তি। শুকনো মৌসুমে আমাদেরকে কোনো পানি দেয় না, আর বর্ষা মৌসুমে পুরো পানিটা ছেড়ে দেয়। হঠাৎ করে পানি আসলো, উজানে হয়তো বৃষ্টি হয়েছে, আর নাহলে ইন্ডিয়া থেকে পানি দিছে। এই অবস্থায় গত বছর তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন নামে একটি প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ। উদ্দেশ্য নদীটির বিস্তৃত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন। বাংলাদেশের আগ্রহ এই প্রকল্পে অর্থায়ন করুক চীন। কতটা এগুলো সেই উদ্যোগ? এই প্রকল্প নিয়ে কাজ করতে বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাইনি। চীন সাধারণত সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন পেলে সেটি নিয়ে আলোচনা করে থাকে। বাংলাদেশ যদি সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দেয়, এ প্রকল্পে চীন নিজেদের সক্ষমতা কিংবা আগ্রহের বিষয়টি জানাবে। চীনের আগ্রহের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরাও। তিস্তা পাড়ের মানুষ চায় খুব দ্রুত এই মহাপরিকল্পনার কাজ শুরু করা। বাংলাদেশের প্রস্তাবিত প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮,০০০ কোটি টাকা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সবুজকে বাঁচিয়ে রাখার লড়াই দিন দিন বিস্তৃত হচ্ছে। নির্বিচারে কাটা গাছের গোড়ায় নতুন চারা রোপণ করছেন একদল বৃক্ষপ্রেমী। প্রকৃতি বাঁচানোর দাবিতে কাটার জন্য চিহ্নিত গাছগুলোকেও এরই মধ্যে নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের নামে। আরও জানাচ্ছেন তাজওয়ার মাহমিদ। কিছুদিন আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সবুজে ঘেরা সৌন্দর্য মোহিত করত মানুষকে। ঐতিহাসিক গাছগুলো কেটে ফেলায় নেই আগের মতো শোভা। গাছ কেটে স্থাপনা নির্মাণের বিরোধিতা করে শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছে পরিবেশ প্রেমী সহ সাধারণ নগরবাসী। কাটা গাছগুলোর গোড়ায় আবার নতুন করে চারাও রোপণ করেছে একদল বৃক্ষপ্রেমী। যে গাছগুলোকে কাটার জন্য লাল ক্রস এঁকে দেওয়া হয়েছে, সেই জায়গাগুলোকে বাঁচানোর জন্য আমরা প্রত্যেকটা গাছ এক একজন বীর মুক্তিযোদ্ধার নামে আমরা নামকরণ করছি। সম্মান প্রদর্শনের স্বার্থেও তারা যাতে এই গাছপালাগুলোতে হাত না দেন। গাছ বাঁচানোর এই দাবি ইন্টারনেটের বদৌলতে পৌঁছে গেছে অগণিত প্রাণে। নানা বয়সী মানুষ সামিল হয়েছেন ঐতিহাসিক এসব গাছ কেটে প্রয়াস রুখে দিতে। যারা আজকে ঘরে বসে আছে, করোনার জন্য কিছু বলতে পারছে না, তাদের প্রতিনিধি হয়ে আমরা কিছু মানুষ এসেছি। আমি সোশ্যাল মিডিয়াতে এটা দেখছি, ভাবছিলাম যে কি করা যায়, কিভাবে গাছগুলোকে বাঁচানো যায়। প্রকৃতি, ঐতিহ্য ও পরিবেশ বাঁচানোর এই লড়াই কোনোভাবে রাজনৈতিক মোড়কে যাতে ভেস্তে না যায় সেই দাবিও অনেকের। গাছকে একটা প্রতিপক্ষ বানিয়ে সবকিছুর মধ্যে একটা রাজনৈতিক কিছু খোঁজা এবং সেটাকে একটা ইস্যু তৈরি করা, এটা অত্যন্ত দুঃখজনক। গাছ তো গাছের জায়গা থাকবে, যেহেতু এটা একটা উদ্যান। শিল্পের মাধ্যমে শুরু করা এই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ মুগ্ধ করেছে পরিবেশ প্রেমীদের। তবে এত আলোচনা সমালোচনার পরও নতুন করে আবারও গাছ কাটায় মর্মাহত তারা। প্রশাসন এই যে গাছ কেটে ফেলার যে প্রশ্নবিদ্ধতা থেকে বাঁচার জন্য এই গাছগুলোকে ঢেকে রাখতেছে, যাতে তাদের গাছ কাটার সংখ্যা যাতে তারা কম দেখাইতে পারে। এক যুগ আগে পরিবেশবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা উদ্যানকে ঘিরে যে পরিকল্পনা দিয়েছিলেন তা উপেক্ষা করে উদ্যান উন্নয়নের কনক্রিট সন্নিবেশিত নকশায় অসন্তোষও প্রকাশ করেছেন অনেকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির পক্ষ থেকে এই উপহার সামগ্রী দেওয়া হয়। ঈদ সামনে রেখে কেরানীগঞ্জ মডেল থানাধীন মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার দেওয়ার আয়োজন করা হয়। ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা মেনেই সোহরাওয়ার্দী উদ্যানের কিছু গাছ কাটা হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যেগুলো জিয়াউর রহমান ধ্বংস করে দিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর, সেই ঐতিহাসিক স্থানটিতে হাজার হাজার গাছ কেটে নির্মাণ করেছিল শিশু পার্ক। মহামান্য হাইকোর্টের নির্দেশে সেই ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণ করার আমরা ব্যবস্থা করেছি। যেভাবে গাছ কর্তন করা হচ্ছে, আমরা কিন্তু নতুন করে গাছ আমরা বপন করব। এদিকে ঈদ উপহার পেয়ে খুশি মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতাকর্মীরা। শাড়ি, ঈদের উপহার আমরা সবাই পেয়েছি। প্রত্যেকটি মুক্তিযোদ্ধা অত্যন্ত খুশি এবং আনন্দিত। স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী শফিউল আজম খান বারকু ও যুগ্ম আহ্বায়ক হাজী আলতাফ হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামে সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে 1 টাকায় ঈদের নতুন জামাকাপড় কেনার সুযোগ করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সিএমপির সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানেও চলছে এই কার্যক্রম। এই উদ্যোগে খুশি নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীর চাকতে এলাকায় পরিবারের সঙ্গে থাকেন সাদিয়া। বাবা ভ্যান গাড়ি চালিয়ে সংসারে জীবিকা নির্বাহ করেন। ঈদ আসলেও নতুন জামা কেনা সম্ভব হয়নি। সিএমপি বিদ্যানন্দের আয়োজনে 1 টাকায় নতুন জামা কিনতে পেরে খুশি সাদিয়া। 1 টাকা দিয়ে কাপড় নিচ্ছি, আমার থেকে ঈদের জন্য খুব ভালো হয়েছে। শুধু সাদিয়া নয়, সমাজের সুবিধাবঞ্চিত নির্ময়ের মানুষ অস্থায়ী মার্কেট থেকে ইচ্ছামতো নিতে পারছে নতুন জামা। সেই সাথে বিস্কুট সহ নিয়ে যাচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রীও। ঈদের সময় চিনি আল্লাহ রহমতে, আল্লাহ শুকরি আল্লাহর কাছে একটা পাইছি যে খুব ভালো। আজ তো আনন্দ ঈদের মতো লাগছে। বিদ্যানন্দের এই ধরনের মানবিক উদ্যোগের পাশে থাকতে পেরে খুশি সিএমপি। আমরা তাদের নিরাপত্তা সহযোগিতাটা করছি এবং পরবর্তীতে আমরা আশা আছি এই সহযোগিতার ক্ষেত্রটি আরো বড় করতে পারে কিনা। শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন এলাকায় একযোগে এই কার্যক্রম চলছে বলে জানান বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক প্রধান। কাল থেকে আমরা নারায়ণগঞ্জ, রাজশাহী এবং রংপুরে শুরু হচ্ছে। আর আমাদের সবচেয়ে বেশি টার্গেট থাকে যাতে ওইসব প্রান্তিক এলাকায় যাতে হয়। প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে 300 সুবিধাবঞ্চিত মানুষকে নতুন কাপড় দেওয়া হচ্ছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা। ক্রেতা সামলাতে রাজধানীর অনেক শপিং মলের বিক্রেতাকে ব্যস্ত থাকতে হচ্ছে রাত পর্যন্ত। তবে পছন্দের পণ্য কিনতে আসা ক্রেতারা বলছেন, দাম বেশি হলেও পাচ্ছেন না তেমন কোনো নতুনত্ব। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটা, তাই মনোযোগটা একটু বেশি। কেউ এসেছেন পরিবার পরিজন সবার সঙ্গে, কেউ এসেছেন পরিবারের সবার জন্য জামা কাপড় সহ দরকারি পণ্য কিনতে। আবার নিজের জন্য কেনাকাটা শেষে উপহার সামগ্রী কিনতে এসেছেন কেউ কেউ। সরকারি ছুটির দিন হওয়ায় অনেকেই অনেক সময় নিয়ে সারছেন তাদের কেনাকাটা। আমি লেহেঙ্গা কিনছি, আমার আব্বুর জন্য পাঞ্জাবি, আমার ভাইদের জন্য আমার শার্ট প্যান্ট। এখন কসমেটিক্স, জুতা এগুলোই বাকি আছে। গিফট দরকার ছিল, ওইটা কেনার জন্য আসছে। লিপস্টিক, জুতা এগুলো আর কি কিনতে আসছি। আর এমনি আমার সব শপিং কমপ্লিট। আগে সকালে এসেছি, এতক্ষণ ধরে শপিংই করছি সবাই মিলে। প্রতিটি দোকানেই দেখা গেল বেশ ভিড়। সন্ধ্যার পর যেন মার্কেটে নামে ক্রেতাদের আরেক দফা ঢল। ক্রেতাদের চাহিদা মেটাতে তাই বেগ পেতে হয় দোকানিদের। ছুটির দিন হিসেবে বেচাকেনা খুব ভালো আছে। হাই লেভেলের কাস্টমারটাই এখন বেশি আসছে। 12টা সাড়ে 12টা পর্যন্ত কাস্টমার একদম উচ্চ ভরা ভিড় থাকে মার্কেটে। আমাদের বড় আইটেমের চেয়ে বাচ্চাদের আইটেমটা একটু বেশি আর কি চলতেছে আর কি। রমজানের বাকি কয়দিনও এমনই ক্রেতা সমাগম হবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।